ওজন বেড়ে যাওয়া বা স্থূলতা এটা সত্যি একটা বিগ প্রবলেম সবার জন্য আর কি। তা আমরা জানি ওজন বেড়ে গেলে অজস্র রোগের জন্ম হয়। ওজন বেড়ে গেলে প্রেশার হয়, ডায়াবেটিস হয়, কোলেস্টেরল হয়। আল্টিমেটলি এগুলো থাকলে একটা সময় রক্তনালীতে ব্লক হয় এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক বা পায়ের রক্তনালীগুলো ব্লক হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। এবং ওজন বেড়ে যাওয়ার জন্য যে জটিলতা হয় সেগুলোও কিন্তু একটা মৃত্যুর একটা অন্যতম কারণ। আবার ওজন বেড়ে গেলে অনেক ক্যান্সারের রিস্কও বেড়ে যায়। মেয়েদের ব্রেস্টের ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার বা কিছু ক্ষেত্রে দেখা যায় কোলনের ক্যান্সার বা কিডনি বা লিভারের ক্যান্সার এগুলোও কিন্তু ওজনের কারণে কিন্তু রিস্ক বেড়ে যায়। আবার অনেক রোগী দেখা যায় যে লিভারে ফ্যাট জমে সেখান থেকে ন্যাশ ডেভেলপ করে আল্টিমেটলি লিভার সিরোসিস কিছু রোগীদের লিভারে ক্যান্সার হয়ে যায়। ওজন বেড়ে গেলে দেখা যায় যে আমাদের নাক ডাকার রোগ হয় যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটাও কিন্তু এক ধরনের বেড ক্রাইসিস। সো আমরা যদি চিন্তা করে দেখি ওজন কিন্তু আমাদের অজস্র রোগের জন্ম দেয়। আবার ওজন অনেক বেশি অস্টিওআর্থ্রাইটিসের রিস্ক বেড়ে যায়। অনেক রোগী যাদের দেখা যায় অনেক ওজন বেশি তারা হাঁটু এবং মাজা ব্যথা নিয়ে ভুগছেন এবং সেই ব্যথা থেকে কিন্তু ভালো হওয়া যায় না। অনেক বেশি মাত্রার ব্যথানাশক ওষুধ খেতে হয়। এটাও একটা বিগ প্রবলেম। আমরা ওজন কমাবো কিভাবে? কেন প্রয়োজন এবং কিভাবে করব এবং ইদানিংকালে যে কিছু ইনজেকশন এসেছে যেটা ওজন কমাতে সাহায্য করে, সেই ইনজেকশনগুলো কি আসলেই নিরাপদ বা এগুলো কিভাবে প্রয়োগ করব? এই বিষয়গুলো নিয়েই মূলত আমরা কথা বলব। তো আমরা জানি যে ওজন কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ বা বেস্ট স্টেপটা হচ্ছে আপনি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন এবং তার সাথে আপনাকে এক্সারসাইজের পরিমাণ বাড়াতে হবে। খাদ্যাভ্যাসের ভিতরে আমরা চর্বি জাতীয় খাবার কম খাবো, আমরা কার্বোহাইড্রেট কম খাবো এবং এর সাথে শাকসবজি ফলমূলটাকে বাড়িয়ে দেব, সাথে প্রোটিন খাবো এবং এগুলো খাবারের ব্যাপারে আমরা একটু উদ্যোগী হব এবং তার সাথে নিয়ম করে একটা এক্সারসাইজ করব। সেই এক্সারসাইজ হাঁটা হতে পারে, দৌড়ানো হতে পারে, খেলাধুলা হতে পারে বা সুইমিং হতে পারে বা সাইক্লিং হতে পারে। মূলত এই দুটো ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু আমরা ওজন কমানোর চেষ্টা করি এবং আমাদের খেয়াল রাখতে হবে কি যে আমরা সারাদিনে কি পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এবং আমি কি পরিমাণ খাচ্ছি এর উপরে যে একটা ব্যালেন্স যে আমি যতটুকু খাচ্ছি তার চেয়ে খরচটা বেশি করতে হবে। মানে শারীরিক পরিশ্রমটাকে বাড়িয়ে এটাকে বার্ন করার চেষ্টা করতে হবে। ওজন কমানোর জন্য মূলত এটাই বেস্ট ওয়ে। কিন্তু সমস্যা যেটা হয় কি যে আমরা যদি এই স্টেপগুলো নিই অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ওজন কমে কিন্তু আমাদের জন্য যে রিকোয়ার্ড যে ওজন বা যেটা কমালে আমরা কিছুটা সুবিধা ভোগ করব সেই পর্যায় পর্যন্ত কিন্তু ওজন কমানো যায় না। দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে যদি আমরা এই খাওয়া, হাঁটা বা এক্সারসাইজ এগুলোর ব্যাপারে যদি আমরা উদ্যোগী হয় তাহলে দেখা যায় যে কিছু ক্ষেত্রে 4 to 5% ওয়েট কমে। তো আপনার ওজন যদি 100 কেজি হয় সেখান থেকে যদি শুধুমাত্র 4 থেকে 5 কেজি ওজন কমানো হয় তাহলে কিন্তু সেটা আমাদের বডির জন্য খুব একটা ভালো রোল প্লে করে না। তবে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ওয়ে আপনার ওজন কমানোর ব্যাপারে। সেই বিষয়গুলো আমরা সবাই জানি। এই বিষয়টা নিয়েও আমরা মূলত কথা বলব না। আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ইদানিং কালে কিছু ওষুধ এসছে। অতীতেও কিছু ওজন কমানোর ওষুধ ছিল যেমন আমরা আগে অরলিস্টার বা আরো অনেক ধরনের ওষুধ ব্যবহার করতাম। সেই ওষুধগুলো দেখা যেত কি যে খুব একটা ওজন কমাতে পারত না বা খুব সামান্য পরিমাণের ওজন কমাতো যেটা দেখা যায় যে আমাদের জন্য খুব একটা হেল্পফুল হতো না। রিসেন্টলি যে ড্রাগসটা এসছে যেটা সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করেছে সেটা হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট বা কিছু ক্ষেত্রে GIP and GLP-1 অ্যাগনিস্ট। এই ডুয়াল অ্যাগনিস্ট থেরাপি এটা কিন্তু খুব বেশি মাত্রায় আলোড়ন তৈরি করেছে যেটা আমরা সাধারণত যে জেনারিকটার কথা বলি সেটা হচ্ছে সেমাগ্লুটাইড আর হচ্ছে টির্জেপাটাইড। এই ওষুধগুলো কিন্তু সারা বিশ্বে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। আমার কাছে অনেক রোগী প্রশ্ন করে কি যে আমি কি ওই ইনজেকশনগুলো নিতে পারবো কিনা বা এই ইনজেকশন নেয়ার নিয়মটা কি বা এই ইনজেকশন নিলে কি অসুবিধা হতে পারে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। মূলত আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। কারা এই ইনজেকশনটা গ্রহণ করবে সেটা নিয়েই কথা বলবো। মূলত 2021 এ এই ড্রাগসটা এসেছে GLP-1 অ্যাগনিস্ট ড্রাগসটা। 2022 থেকে US FDA এটাকে অ্যাপ্রুভ করেছে ফর দ্য ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস। মানে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এটা ফার্স্ট লাইন ড্রাগস হিসেবে ব্যবহার করতে পারবে। পার্টিকুলারলি যাদের ডায়াবেটিসের পাশাপাশি ওবেসিটি আছে। আপনার ওজন বেশি তার সাথে ডায়াবেটিস আছে এবং সেই ডায়াবেটিসটা অবশ্যই টাইপ 2 ডায়াবেটিস হতে হবে। টাইপ 1 ডায়াবেটিস এটা প্রয়োগ করা যাবে না। এই গ্রুপের জন্য 2022 তে US FDA অ্যাপ্রুভ করেছে। তারপরে সেটা ইউরোপিয়ান কমিশন, আল্টিমেটলি কানাডা, অস্ট্রেলিয়া এরাও ওবেসিটি উইথ ডায়াবেটিস এর জন্য এই ড্রাগসটাকে ফার্স্ট লাইন থেরাপি হিসেবে গণ্য করেছে। 2023 তে এসে তারপরে এই ড্রাগসটা কিন্তু যাদের ডায়াবেটিস নেই কিন্তু ওজন বেশি পার্টিকুলারলি যাদের ওবেসিটি আছে, যাদের BMI 30 এর বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু যাদের ডায়াবেটিস নেই কিন্তু ওবেসিটি আছে বা এর সাথে যেকোনো একটা রিস্ক ফ্যাক্টর আছে, ওবেসিটি রিলেটেড কিছু কমপ্লিকেশনস আছে, প্রেশার হতে পারে, সেটা কোলেস্টেরল হতে পারে, সেটা হার্ট ডিজিজ হতে পারে বা সেটা ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে বা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এই গ্রুপের জন্য কিন্তু যেকোনো একটা রিস্ক ফ্যাক্টর বা কমপ্লিকেশনস যদি থাকে তাহলে কিন্তু এটা কিন্তু ইন্ডিকেটেড হয়ে গেছে। 2024 এ এসে এটা আলাদাভাবে ইন্ডিকেটেড করা হয়েছে যেসব রোগীদের
ওবেসিটি আছে এবং এটার থেকে যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা প্রয়োগ করার প্রশ্ন এসছে। এখন এই ওষুধটা আসলে কিভাবে কাজ করে? আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের কিছু গাট হরমোন রিলিজ হয়। আমাদের খাদ্যনালী থেকে কিছু হরমোন রিলিজ হয়। পার্টিকুলারলি সেটা হচ্ছে GLP-1 অ্যান্ড GIP লাইক হরমোন আরকি। এবং এই হরমোনগুলো কি করে? এই হরমোনগুলো মেইনলি স্টোমাকের মোটিলিটিটাকে বা স্টোমাকের খাদ্যনালীর যে গতিটা সেটাকে কিছুটা কমিয়ে দেয়। আমাদের স্টোমাকটাকে একটু ভরপুর করে ফেলে। এবং তখন একটা সেনসেশন যায় আমাদের হাইপোথ্যালামাসে পার্টিকুলারলি যে হাঙ্গার সেন্টার যে আমার পেট ভরা, আমার কোনো ক্ষুধা নাই। তো মূলত এই যে দুটো হরমোন তৈরি হয় GLP-1 কিংবা GIP মূলত এই হরমোনটা দেখা যায় যে খুব শর্ট লিভ, খুব অল্প সময়ের জন্য কাজ করে। এই হরমোনটা আমাদের বডিতে ন্যাচারালি যেটা তৈরি হয় সেটা কিন্তু খুব দীর্ঘ সময়ের জন্য কাজ করে না। কাজেই এই হরমোনটা অনেক ভালো হরমোন কিন্তু আমাদের শরীরে যখন তৈরি হয় সেটা খুব অল্প সময়ের জন্য কাজ করে। এই হরমোনেরই একটা অ্যানালগ যেটা আমরা বললাম যে সিমাগ্লুটাইড বা টিরজাইপাটাইড এই গ্রুপের ড্রাগস গুলো মূলত এই হরমোনের অ্যাক্টিভিটিটাকেই বাড়িয়ে দেয়। এটা অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। মানে GLP-1 বা GIP যেভাবে কাজ করত সেই কাজের কার্যক্ষমতা বা সময়টাকে বাড়িয়ে দেয়। এইজন্য আমাদের যেটা হয় আমাদের যে স্টোমাকের মোটিলিটি বা স্টোমাকের যে গতি, খাবারের যে গতি সেটাকে সে আটকে দেয় বা কমিয়ে ফেলে। দেখা যায় যে দীর্ঘ সময় ধরে আমাদের স্টোমাকে খাবারটা থাকে এবং যেটার জন্য দেখা যায় যে আমাদের কিন্তু ওরকম ক্ষুধা ভাবটা তৈরি হয় না। আমাদের অ্যাপিটাইটটাকে সাপ্রেস করে দেয়। প্লাস এই হরমোনগুলো দেখা যায় যে ইনসুলিন রিলিজে সাহায্য করে। খাবার খেলে যে আমাদের বডিতে যে ইনসুলিন তৈরি হয় যেটা সুগারটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এই ইনসুলিন রিলিজে সাহায্য করে। প্লাস ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমায়। টাইপ 2 ডায়াবেটিস একটা অন্যতম কারণ কিন্তু আমার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিনের সেনসিটিভিটি কমে যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হয়। যাদের দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবণতাটাকে কিন্তু এই ধরনের ড্রাগস কিন্তু যথেষ্ট কমিয়ে আনে। প্লাস গ্লুকাগন রিলিজটাকে কিন্তু কমিয়ে ফেলে। গ্লুকাগন কিন্তু আমাদের বডিতে গ্লুকোজ বাড়িয়ে দেয়। এইভাবেই মূলত এই ওষুধটা কাজ করে। কাজেই এই ওষুধটা মেইন কাজ হচ্ছে কিন্তু সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি খুব ভালোভাবে আমাদের ক্ষুধামন্দা করছে বা আমাদের খাবারের প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে বা অ্যাপিটাইটটাকে সাপ্রেস করছে। এই কারণে কিন্তু মূলত এটা ওজন কমাতে সাহায্য করে। বিভিন্ন স্টাডি হয়েছে এর ভিতরে যে উল্লেখযোগ্য স্টাডিগুলো হয়েছে তাতে দেখা গিয়েছে এই দুটো ড্রাগস যথেষ্ট পরিমাণে ওজন কমাতে সাহায্য করে। এর ভিতরে যেটা সিমাগ্লুটাইড সেটা মূলত GLP-1 অ্যাগনিস্ট, এটা শুধু GLP-1 রিসেপ্টরের উপরে কাজ করে। কিন্তু টারজেপাটাইড যেটা একদম রিসেন্ট ড্রাগ সেটা কিন্তু দুটো অ্যাগনিস্ট আরকি ডুয়াল অ্যাগনিস্ট। এরা GLP-1 এবং GIP দুটোরই রিসেপ্টরের উপরে এরা কাজ করার একটা সুযোগ পায়। যে কারণে দেখা গিয়েছে যে সিমাগ্লুটাইডের চেয়ে টারজেপাটাইডের যে অ্যাকশন সেটা অনেক বেশি প্রকট। সেটা যতটা ওজন কমাতে সাহায্য করে বা যতটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সিমাগ্লুটাইডের চেয়ে যথেষ্ট ভালো করে। আমরা যদি অ্যাডুকেট ডোজে এই ওষুধটাকে প্রয়োগ করতে পারি, যেমন আমরা যদি টারজেপাটাইডের কথা ভাবি এটা আমরা সাধারণত 2.5 মিলিগ্রাম করে স্টার্ট করি। তারপর 4 সপ্তাহ পরে যদি রোগী টলারেট করতে পারে তাহলে আমরা 5 মিলিগ্রামে যাই। তারপর 4 সপ্তাহ পরে আমরা 10 মিলিগ্রামে যাই এবং কিছু রোগীদের ক্ষেত্রে আমরা 15 মিলিগ্রাম পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন যেটা আমরা নরমালি ইনসুলিন যেভাবে নিই যে চামড়ার নিচে সেইভাবেই মূলত প্রয়োগ করা হয়। এবং যে স্টাডিগুলো করা হয়েছে সেই স্টাডিগুলো দেখা গিয়েছে কি যে 68 থেকে 72 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই ওষুধ প্রয়োগ করা হয়েছে। এবং প্রয়োগ করার পরে দেখা গিয়েছে যে ধরনের ড্রাগস যদি আমরা অ্যাডুকেট ডোজে প্রয়োগ করি এবং তার সাথে যদি আমরা ডায়েটারি মডিফিকেশন করি বা একটু রেগুলার এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে পারি তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে ওজন কমায়। দেখা গেছে কিছু স্টাডিতে 15 থেকে 20% কিন্তু ওজন কমিয়ে ফেলে। তার মানে আপনার যদি ওজন 100 কেজি হয় আপনি যদি এই ওষুধটা প্রয়োগ করেন বা গ্রহণ করেন এবং সেটা যদি 1 থেকে 1.5 বছর আমরা গ্রহণ করি তাহলে কিন্তু সেই ওজন 100 থেকে 80 কেজিতে কমে আসে। কাজেই এই ওষুধটার ইফেক্টিভিটি অনেক বেশি এবং অনেক সিম্পল কি যে 7 দিন পর আপনি ইনজেকশনটা আপনি প্রয়োগ করবেন চামড়ার নিচে। সমস্যা যেটা হচ্ছে এটা কিছুটা কস্টলি। কস্টলি বলতে কিরকম হয়? আমরা যদি এই ওষুধটা অ্যাডুকেট ডোজে নিই তাহলে প্রতি মাসে প্রায় 10 থেকে 15,000 টাকার মতো আমাদের ট্রিটমেন্ট কস্ট পড়ে যায়। সত্যি কথা এটা অনেকেই বেয়ার করতে পারবে না। কাজেই যাদের সামর্থ্য আছে কিংবা যারা খুব হাই রিস্ক গ্রুপ পার্টিকুলার ডায়াবেটিস আছে, তার সাথে ওবেসিটি আছে বা অন্যান্য কিছু রোগ আছে, হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থেকে থাকে তাহলে এই ওষুধটা কিন্তু খুব ভালো একটা ড্রাগস। আমাদেরকে যেটা প্রয়োগ করার ব্যাপারে অবশ্যই ভাবতে হয়।